সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। বরাবরের মতো আজ আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গতিয়াবু গ্রামের চণ্ডীতলায় মোহাম্মদ রিফাত ভাইয়ের কোয়েল পাখির খামারে। আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করলেন যে আসলে কোয়েল পাখির খামারটা কিভাবে শুরু করবেন, আর কোয়েল পাখি আসলে লালন পালন করতে গেলে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হয় সেই বিষয়ে আপনারা জানতে চেয়েছেন। তো আপনাদের কারণে আজ আমি আবার রিফাত ভাইয়ের কাছে ছুটে আসলাম, যে রিফাত ভাইয়ের কাছ থেকে আমরা আজ জানবো যে কোয়েল পাখির খামার শুরু করতে গেলে আসলে কোয়েল পাখি কীভাবে লালন পালন করলে আপনারা সফল হতে পারবেন, আর কোয়েল পাখি লালন পালন করতে গেলে কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হয় সেই বিষয় নিয়ে আমি আজ আপনাদের মাঝে আলোচনা করব। তাহলে চলুন দর্শক, আমরা রিফাত ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি। আর আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন দর্শক, আমরা রিফাত ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি কিভাবে আপনারা কোয়েল পাখির খামার শুরু করবেন, আর কোয়েল পাখির খামার শুরু করতে গেলে কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হয়। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি একটি কোয়েল পাখি শিডের মাঝে। তো এই শিডের মালিক যিনি মোহাম্মদ রিফাত ভাই। তো রিফাত ভাইয়ের কাছে আমি আজ ছুটে আসলাম। আর ছুটে আসার আজকের প্রধান কারণটা হচ্ছে গিয়া কীভাবে কোয়েল পাখি লালন পালন করবেন, কোয়েল পাখি কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিলে আপনারা লাভবান হতে পারবেন, সেই বিষয়ে আমি আজ আপনাদেরকে জানাবো। কোয়েল পাখি পালনের কোন বিষয়ের উপর বেশ গুরুত্ব দিতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব। ও আসসালামু আলাইকুম রিফাত ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের কাছে দর্শকরা অনেক সময় অনেক প্রশ্ন করে যে আসলে কোয়েল পাখি লালন পালন করার জন্য কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে, যদি আপনি একটু বলতেন। আপনি তো অনেক দিন যাবতই কোয়েল পাখির খামারের সাথে জড়িত আছেন, তো আপনার কাছে এই আবেদনটা আর কি, আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন। কোয়েল পাখি পালনে আসলে অনেক ছোটোখাটো বিষয় আছে। এই ছোটোখাটো বিষয়গুলোতে যদি একটু বেশি ভাবে গুরুত্ব দেয় তাহলে হয়তো খামারিরা আর একটু অল্প সময়ে অধিক লাভবান হতে পারে আর কি। তো এই ধরনের কিছু আলোচনায় আজকে বলবো, যারা দেখা গেছে অনেক সময় অনেকে বলে আর কি ফোন দিয়া যে মোটামুটি ওই অনেকটা কথাই বলা হয়েছে এবং আরও কিছু কথা বাকি আছে। আমি নিজেও বলছি যে আমি এরকম পর্যায়ে মানে কোয়েল পাখি শুরু থেকে শেষ পর্যন্ত এরকম পর্যায়ে যত প্রকার সমস্যা এবং যত প্রকার পরামর্শ আছে সব কিছুই বলে দিব, যাতে একজন খামারি এই ভিডিওটা দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত নিজের ইচ্ছায় স্বাচ্ছন্দ্যে কোয়েল পাখি পালন করে স্বাবলম্বী হতে পারে আর কি। যাক, আমরা আপনার কাছে আসলাম অনেক ব্যাপারে আজ আলোচনা হবে। তো আপনি ভাই প্রথম বলবেন যে আমরা জিরো বাচ্চাটার বোর্ডিং ব্যবস্থাটা নিয়ে একটু প্রথম আলোচনা করতেন, যদি যদি একটু বলতেন আর কি। একদিনের কোয়েল পাখির বাচ্চার বোর্ডিং ব্যবস্থাপনা সে যত ছোটো আকারে করবো ততই ভালো। ছোটো আকারে বলতে 500 কোয়েল পাখি, 500 জিরো বাচ্চা একদিনের কোয়েল পাখির বাচ্চা দিয়ে বোর্ডিং করলে তার বোর্ডিং ব্যবস্থাটা ভালো থাকবে, কারণ দলও আর কোনো মানে জড়ো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, তেমনটা না। আবার ওনাকে দেখা যাচ্ছে 1500 করে কোয়েল পাখির জিরো বাচ্চা নিয়ে বোর্ডিং করে বিদ্যুৎ খরচ কমানোর জন্য, কিন্তু বিদ্যুৎ খরচ কমাইতে গেলে আপনার অনেক বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে। আর জিরো বাচ্চারা যারাই নিবে, আমি যারা নতুন তারা না নেওয়াটাই ভালো। আর যারা হয়তো অভিজ্ঞতা সম্পন্ন লোক যারা পারে তারা হয়তো 500 করে বোর্ডিং করলে জিরো বাচ্চারা পালন করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবো, মৃত্যুর হারটা কম থাকবো এবং বাচ্চার মানে স্বাস্থ্যর ঝুঁকিটাও মোটামুটি অনেকটাই কম থাকবো, সঠিক হারে বাচ্চা বড় হইবে আর কি। যেহেতু মানে 500 বাচ্চার বোর্ডিংটা তো আপনি বললেন, তো 500 বাচ্চার বোর্ডিংটা আমরা কিভাবে করব? কারেন্টের আলো দিয়ে করব নাকি গ্যাসের মাধ্যমে অনেকেই করে, তো কোনটা দিয়ে করলে ভালো হবে যদি একটু বলতেন। এখানে গ্যাস এবং বিদ্যুৎ কোনো কিছুর বাধ্যবাধকতা নাই, মূলত তারা তাপ দিতে হইব। কোনো এক সময় বিদ্যুৎ ছিল না, গ্যাসও ছিল না, কলা দিয়ে তাপ দিত।
মূলত যে যেভাবেই করুক না কেন আপনার দেখা গেছে তাপ দিতে হবে তারা। তবে গ্যাসে বোর্ডিং করলে ভালো, যেমনের গ্যাসটা যদি লাগাই দেয় দেখা গেছে বিদ্যুৎ দিয়ে করলে একটা অসুবিধা কি, কারেন্ট চলে গেলে হয়তো অনেকে খেয়াল রাখে না। আর গ্যাস দিয়ে দিলে সুবিধাটা কি, যেমন আপনার গ্যাস দিয়ে দিল আর বিদ্যুৎ যাওয়া আসার কোনো ঝামেলা থাকে না। যে যার যে সুবিধা, আমি বিদ্যুৎ দিয়েই করি, আমার জেনারেটর আছে 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ হয়, সমস্যা নাই। আপনারা যেই প্রথম দিন মানে 0 দিন হেচিংয়েতে বের হওয়ার পরেই যে বাচ্চারা বোর্ডিংটা করেন, তো ওই সময় তাপমাত্রাটা কত ডিগ্রি থাকতে হয় বা কত ডিগ্রি তাপমাত্রা দিতে হয়, আর কত ডিগ্রি তাপমাত্রা দেওয়াটা উত্তম যদি একটু বলতেন? তাপমাত্রার ব্যাপারটা আসলে থার্মোমিটার কোক বা আপনার ওই যে সেন্সর যে যেটাই বলুক, কিন্তু ওই দিকে না বললে আমি যেটা সহজে বাচ্চার তাপমাত্রাটা ঠিক আছে কিনা এটা বোঝার 3টা পর্যায়ে আছে। এটা হচ্ছে মানে সহজ পর্যায়ে আর কি, যে কারণ এই মানে এত বৈজ্ঞানিকভাবে বোঝানোর দরকার নেই। সহজ পদ্ধতি হয়েছে বাচ্চারা জন্য নাকি স্বাভাবিকভাবে ছইরা ছিটে আছে, একদম ছড়ানো আছে, কারোটার সাথে কারোটার গা মিশে নাই, তাহলে বাচ্চার তাপ ঠিক আছে, সে পরিপূর্ণ সুস্থ। আর যখনই নাকি দেখা গেছে মাঝখানে কোনো বাচ্চা দেখা যাইতেছে না, সে সব খালি দূরে গিয়ে গ্যাদারিং করতেছে, তাহলে বুঝতে হইব যে না হের তাপের মাত্রাটা অতিরিক্ত হয়ে গেছে। আর যখন নাকি সবগুলো একসাথে আইসা মানে ইয়ের মতো মানে ওই যে খালি উঁচা হইব একটা জ্বর একটা তখন বোঝাবো না হ্যাঁ তার তাপ লাগবো। মানে এই লক্ষণগুলো দেখে বুঝতে হবে যে আসলে তাপমাত্রাটা কোন পর্যায়ে দরকার আর কোন পর্যায়ে আছে, ঠিক না? এইটা হচ্ছে এই তিনটা লক্ষণ ফলো করলেই যথেষ্ট। তো বোর্ডিংটা কতদিন এরকম করা লাগে, মানে বোর্ডিং ব্যবস্থাটা কতদিন পর্যন্ত করা লাগে? বোর্ডিং ব্যবস্থা শীতকালে 3 সপ্তাহ, গরমকালে 15 দিন। তবে শীত এবং গরম কি মানে বাচ্চাই বলে দিব আসলে তার তাপ লাগবো কি লাগবো না, মানে বাচ্চাই প্রতি মুহূর্তে আমাদেরকে মানে নলেজ দিতেছে আর কি, যে আসলে তার কি দরকার, কি লাগবো কি লাগবো না। তো কুইল পাখি আসলে এটা তো একটা ছোট বাচ্চা, মানে ছোট প্রাণী, এটা তো একটা পাখি। তো ওই সময় মানে ব্রোডিং এর সময় এটার খাবারটা যে দেন, ওই খাবারটা কিভাবে দেন? ওটা একদম পাউডারের মতো গুঁড়া করে দিতে হবে মিনিমাম 10 দিন বয়স পর্যন্ত। মিনিমাম 10 দিন পর্যন্ত পাউডারের মতো করে দেওয়া লাগে। তো আর ওই সময় খাবারের সাথে আর কি কি দেওয়া লাগে, যে এটা তাড়াতাড়ি যাতে গঠনটা বৃদ্ধি পায় বা ভালো হয়ে যায়, ওই রকমের ভিটামিন কোনো ঔষধ কি লাগে যদি একটু বলতেন? মূলত আমি সবারই বলি অসুখ যদি না হয় তাহলে ওষুধের দরকার নেই। তবে অনেকে কেউ অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, কেউ ভিটামিন দেয়। তবে যেহেতু ছোটো বাচ্চা প্যারালাইসিসটার ঝুঁকিটা বেশিতে দেখা গেছে একটা মাল্টিভিটামিন ব্যবহার করলে ভালো আর কি চলে। এই যে আপনি তো বোর্ডিং ব্যবস্থা বললেন, বোর্ডিংটা শেষ, তারপরে যেই ডিম পাড়ার আগে এবং ডিম পাড়ার পরে ছোট থেকে খাদ্য ব্যবস্থা আপনারা যদি একটু বলতেন, কি খাবার দেন আর কি কয়বেলা খাবার দিতে হয়, কোন পর্যায়ে কোন সময় খাবার দিতে হয় একটু যদি বলতেন? ডিম পাড়ার আগে বলতে একদিনের বাচ্চার তো বললাম ফাঁকি মানে গুঁড়া করে খাবার দিতে হবে 10 দিন পর্যন্ত। আর ডিম পাড়ার আগ পর্যন্ত আপনার একজনে এক এক খাদ্য খাওয়ায়, একজনের এক এক নিয়ম প্রণালী। কিন্তু আমি যেটা মূলত করি, আমি যেটা নিজে করি, যদি কারো ইচ্ছা হয় বা যদি কারো মনে হয় যে না আমি রিফাত ভাইয়ের পরামর্শটা অবলম্বন করে দেখি ভালো কি মন্দ, আমি যেটা নিজে করি একেবারে একদিন বয়স থেকে একেবারে সারা 12 মাস ডিম পাড়ার আগ পর্যন্ত না, ডিম পাড়ার সহ সোজা কথা পাখিটা একদিন থেকে একেবারে মানে ডিম যতদিন পারে এবং ডিম পাড়া পর্যন্ত সারা 12 মাসে আমি বলা স্টারের খাবারটা খাওয়াই। এই খাবারটা খাওয়ার গুণাগুণ রয়েছে, এটাতে প্রোটিন পরিমাণ বেশিটা থাকে। আর যেহেতু এটা একটা ছোটো প্রাণী, তার শারীরিক যোগ্যতা মোটামুটি অনেকটাই কম। যদি বলা স্টারের খাবারটা খাওয়ায় তাহলে তার শারীরিক গঠনটা সবসময় মানে ভারসাম্যটা বজায় থাকে, স্বাভাবিক মাত্রায় থাকে। আর বলা স্টারের খাবারটা হয়তো দামে একটু বেশি, কিন্তু আপনার খাদ্যের মান কিন্তু খুবই ভালো। আবার ডিমের পার্সেন্টেজটা খুবই ভালো থাকে, খুব বেশি উঠানামা করে না। মানে ডিমের পার্সেন্টেজ এবং পাখির গুণগত মান বজায় রাখার জন্য আপনি ব্রয়লার স্ট্যাটাস খাওয়াটাই সবসময় খাবারটা, মানে ব্রয়লার স্ট্যাটাস যে খাবারটা ওইটাই সবসময় খাওয়াই থাকেন? মূলত আমার কথা হচ্ছে ব্যবসা করি লাভের জন্য, যেইভাবে আমার লাভের হারটা বেশি হইব আমি ওই পথে যাইতে রাজি। যদি কারো ভালো লাগে যে আমি বাইরের পরামর্শটা দেখি অবলম্বন করে আসলে কতটুকু মানে সঠিকভাবে ঠিক সে দেখতে পারে, আমার কোনো সমস্যা নেই। আপনি শুধু একটা খাবারে দেন, অনেক খামারে দেখি ব্রয়লারের সাথে লেয়ার স্ট্যাটাস দেয় বা সোনালি স্ট্যাটাস, অনেক মানে বিভিন্ন খাবার দেয়, আপনি ওইগুলো অবলম্বন করেন না, আপনি শুধু একটাই করেন? এইখানে মূলত আমি ব্যাপারটা বুঝি, খাদ্যের ব্যাপারটা সহজে। খাদ্যের ব্যাপারটা হচ্ছে মূলত লেয়ার 1 সোনালি স্টার্টার, ব্রয়লার গুয়ার, যেই খাদ্যর ধরনই আছে সবগুলা খাদ্যের মাঝেই মোটামুটি সবগুলা ভিটামিন এবং এগুলাই বিদ্যমান থাকে, কিন্তু মানে ভিটামিনের পরিমাণটা কম এবং বেশি দেওয়া থাকে। স্টার্টার মানে হয়েছে গুঁড়া।
আর গ্রোয়ার ফিট হয়েছে, এটা হচ্ছে ব্রয়লার মুরগির খাওয়ায়, যেমন দেখা গেছে 2 সপ্তাহ বয়সে ওটা দানা বড়। আর লেয়ার ওয়ান যেটা আসলে কোয়াল পাখির জন্য কিন্তু নির্দিষ্ট কোনো খাবার বানায় নেই কোনো ফিড কোম্পানি এখনো পর্যন্ত, কিন্তু লেয়ার খাবার রয়েছে যেটা লেয়ার মুরগিরে খাওয়ায়, ডিম পাড়া লেয়ার মুরগিরে, ওই খাবারটাই খাওয়ায়। এখন যদি লেয়ার মুরগির চিন্তা করি তাহলে তো কারণ একটা লেয়ার মুরগি খাবার খায় মিনিমাম 100 গ্রাম 120 গ্রাম, আর লেয়ার মুরগির শারীরিক যোগ্যতা তো অনেক বেশি, অনেক বড় সড়ো, ওই ক্ষেত্রে তার সমস্যা নাই। কিন্তু কোয়াল পাখি যদি লেয়ার ওয়ান খাবারটা খাওয়ায় দানা হয়ে যায় বড়, আবার লেয়ার ওয়ানের খাবার দাম মাত্র 1600 টাকা, ওইখানে তো এরকম মানে প্রোটিন আছে সত্য, কিন্তু মানে অতটা না। আর বলার স্টারের খাবার সুবিধা হয়েছে প্রোটিন, মানে যত ফিড কোম্পানি যত খাবার বানাইছে সবচেয়ে প্রোটিনের পরিমাণ হচ্ছে বলার খাদ্যে বেশি, এমনকি বলার খাদ্য রয়েছে গুঁড়া, তাইলে গুঁড়া থাকলে ওর খাইতে সুবিধা বেশি, আবার এতে প্রোটিনের পরিমাণও বেশি। আমার দেখা গেছে যদি এক বস্তা বলার বস্তার দাম 2300 টাকা হয়, বলার খাবার খাওয়ালে মিনিমাম 90% ডিম পারবো অনায়াসে। এইখানে কথা আছে, দেখা যাচ্ছে যারা অলসতা করবো, সঠিক যত্ন নিব না, তাদের আসবো না। আমার আসে, আমি 100% গ্যারান্টি সহ আমি নিজে যদি বলা স্টারে খাবার খাওয়াই পালি, যে পালছি এবং পালি 90% ডিম আসবো মিনিমাম, তাইলে আমার সমস্যা কি? দেখা গেছে তার টাকা দিয়ে তার খাওয়াম, আমার কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। তার মানে এই খাবারের দিকটা মানে অতি গুরুত্বপূর্ণ, যে খাবারের দিকে আপনার গুরুত্বটা একটু বেশি দিতে হবে। মূলত বলা স্টারের খাবারটা রয়েছে গুঁড়া, স্টার্টার মানে গুঁড়া, আবার প্রোটিনের পরিমাণটাও বেশি, তাহলে আমার খাবারটা গুঁড়া থাকলে খাইতে সুবিধা হইলো, আর প্রোটিনের পরিমাণ বেশি, এই মানে শারীরিক যোগ্যতাটা ভালো থাকে, ডিমের পার্সেন্টেজ ভালো থাকে, আমার 2 টাকা যদি দিয়ে বেশি আসে আমি এদিকে যেতে রাজি আছি। তো খাবারের ব্যবস্থাপনাটা গেল, খাবারের কথাটা বললেন, তো পানির ব্যবস্থাপনাটা যদি একটু বলতেন, কিভাবে পানিটা দিতে হবে আর পানির পাত্রটা কিভাবে রাখতে হবে যদি একটু বলতেন। পানির ব্যবস্থাপনা একটা হচ্ছে খাঁচাতে, একটা ফ্লোরে। খাঁচাতে রাখলে প্রতিদিন কমপক্ষে একবার পানির পাত্রগুলো ধুইতে হইব। ধোয়ার কারণ হচ্ছে পানিটা যখন নাকি দেওয়া থাকে সারাক্ষণ পানিটা থাকার কারণে হয় কি আপনার এই একটা শ্যাওলা পড়ে, তখন একটা ছত্রাক জনিত মানে ছত্রাকের মতো থাকে, তখন ব্যাকটেরিয়ার মতন, তো একটা রোগের সম্ভাবনা থাকে। আর এমনি তো পোলট্রির কিন্তু মোটামুটি রোগে চাপে খুব বেশি, এই কারণে খাঁচাতে দিলে খাঁচার যেই পানির এই পাত্রগুলো আছে ওগুলো প্রতিদিন সকালে কমপক্ষে একবার পরিষ্কার করতে হইব। পরিষ্কার করে সে জীবাণুনাশক দিয়ে দিল, পরিষ্কার করলেও পারে, কোনো সমস্যা নেই। আর ফ্লোরে করতে গেলে ফ্লোরের সুবিধা রাখি, ফ্লোরে অনেক করে কি দেখা গেছে পানির পাত্রটা এই মানে দেখা গেছে মেঝেতেই দেয়, মেঝেতে গেলে করে কি সে খায় বা পা দিয়া ময়লাও দেয়, দেখা গেছে একটা ইটের উপরে দিল বা 2 ইঞ্চি ফ্লোর থেকে 2 ইঞ্চি উচ্চতা এমন কোনো একটা কিছুর উপরে রাখলে সে পানিটা ঠিক মতো খাইতে পারতেছে এবং পানিটা আপনার দেখা গেছে একদম সচ্ছল থাকে। আমার এখানে আছে, আপনার দেখতে পারেন, সমস্যা নাই, পানি একবারে পরিষ্কার, একদম পরিষ্কার। তো পরিষ্কার পানিটা যদি খায় তাহলে কিন্তু এটার গুণাগুণটা ভালো থাকে। দেখা গেছে ময়লা পানি খেলে তো নিজেই বুঝেন, দেখা গেছে সে জীব সত্য ময়লা এবং পরিষ্কার সে কিন্তু বুঝতে পারতেছে না, হ্যাঁ যা পা তাই খায়, কিন্তু আমরা তো মানুষ জাত, আমরা তো বুঝি। এই কারণে ফ্লোরে পারলে 2 ইঞ্চি উপরে পানির পাত্রটা দিলে সে খাইতে পারে, সমস্যা নাই। আর খাঁচাতে পারলে ওই পানি পাত্রটা পরিষ্কার করে দিলেই সমস্যা নেই, এইভাবে দিলে চলে। তার মানে সফল হতে হলে গুরুত্ব, এই পানির দিকে গুরুত্বটা একটু দিতে হবে, পানির গুরুত্ব না দিলে হয়তো বা সফল হওয়া সম্ভব না। কারণ খাদ্যর ব্যবস্থাপনা যদি ত্রুটিপূর্ণ থাকে তাহলে হ্যাঁ ভালো মতো যদি খাইতেই না পারে তাহলে হ্যাঁ ভালো মতো ফলটা কীভাবে দিব? অনেকে করে কি, অনেকে খালি মাথা নষ্ট, লাভ করতে পারি না বিভিন্ন সমস্যা দেয়, কিন্তু আসলে যে হ্যাঁ ম্যানেজমেন্টের যে সমস্যা এটা হ্যাঁ মানে বুঝেও না বুঝে অযথা আরও মানুষের উপর দোষ চাপায়। দেখা গেছে পানির পাত্র এমনও লোক আছে, আমি অনেকরকম খামারে দেখছি, এরকম লোক আছে 1 মাসে একদম পানির পাত্র ধুই না। আমার পানির পাত্র প্রতিদিন পানি দেওয়ার আগে প্রতিদিন নিজে হাতে ধুয়ে দেওয়ার পরে পানি দেওয়ায়। আমরা তো দেখি কোয়েল পাখি কেউ খাঁচাতে পালন করতেছে, আবার আপনি এখানে মেজের মধ্যে ছড়ায় পালন করতেছেন, তো খাঁচা এবং মেজে এই দুটার কোনটা বেশি গুরুত্ব দেওয়া উচিত? খাঁচা এবং মেঝেতে দুইভাবেই পাখি পালে। এখানে খাঁচাতে পারলে আপনার খাঁচার জন্য একটা পুঁজিটা লাগে, আর ফ্লোরে পারলে খাঁচার জন্য একটা পুঁজিটা লাগে না। ফ্লোরে পারলে সুবিধা রইতেছে যেমন আপনার সপ্তাহে 1 দিন বা 15 দিন পর লিটারটা পরিষ্কার করে যারা অনেকে। আবার খাঁচাতে রাখলে হয় কি দিনের ময়লা তার দিনে পরিষ্কার করা লাগে। মানে সুবিধা অসুবিধা যার নিজের কাছে। কেউ যদি মনে করে যে না আমি টাকা খরচ করবো না ফ্লোরে করবো, এটা তার ব্যক্তিগত ব্যাপার। যদি কেউ কয়ে না আমি কিছু টাকা খরচ করলে আমি পাখিটা খুব স্বাচ্ছন্দ্যের সহিত পরিষ্কার সহিত লালন পালন করবো, তো এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে খাঁচা এবং ফ্লোরে পারলে আপনার আরেকটা সুবিধা অসুবিধা আছে, যে আপনার খাঁচাতে আপনার ডিমের হাড়টা ভালো থাকে, ডিমটা পরিষ্কার থাকে, পাখিটা অসুস্থ থাকে। আর ফ্লোরের অসুবিধা হচ্ছে দেখা যাচ্ছে ডিমটা পারলো ময়লাতে ডিমটা ঘুরপাক খাইলো, আবার পাখিটা আপনার দেখা যাচ্ছে গায়ে বুকে পিঠে অনেক সময় ময়লা লাগে, ফ্লোরে ময়লার মাঝে লাগে। এই কারণে এই কিছু সুবিধা অসুবিধা আছে আর কি। তবে সবটার সুবিধা এবং অসুবিধা আছে। তবে খাঁচা এবং ফ্লোরে আমি তেমন কিছু বলবো না, যার যেরকম রুচি, যার যেভাবে পারলে খুশি সেভাবে করতে পারে। কারণ 100টা যদি কোয়েল পাখির খামার থাকে আমার মনে হয় 70টাই ফ্লোরে আছে, 30টা হয়তো খাঁচাতে আছে। আমি যতটুকু ধারণা যতটুকু দেখছি জানি আর কি।
বেশি অধিকাংশ ফ্লোরে পালে খাঁচার একটা খরচটা এক্সট্রা বেশি লাগে, এই কারণে হয়তো বা খাঁচায় পালন করে না। কিন্তু তার মানে আমার মনে হচ্ছে যে আমিও বিভিন্ন খামারে গেছি, তো খাঁচার মধ্যে পালন করলে ডিমের পার্সেন্টেজটা একটু বেশি আছে, কিন্তু এলাকার মধ্যে নাকি একটু গন্ধ ছড়ায়, সে বিষয়ে যদি একটু বলতেন। গহন দর বলতে কি আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মন মানসিকতার অনেক দোষ আছে। কীরকম দোষ আছে এটা মানে অনেকে আলোচনা করে, যেমন পরের ডার মাঝে দোষ বেশি থাকে, নিজেরটা দোষ বেশি থাকে না। দেখা গেছে অনেকে কয় ব্রয়লার মুরগির গন্ধ এলাকা থাকা যায় না, অথচ 150 টাকার জায়গা যদি 110 টাকা কেজি লাগাই দেয়, মনে করেন ঘরের জিনিস বন্ধ করে এ পর্যন্ত না পারে ব্রয়লার মুরগি কিনা ফ্রিজে রেখে দেয়। গন্ধ যে সমস্যা, আবার লেয়ার মুরগির গন্ধ বলে এলাকা থাকতে না, অথচ লেয়ার মুরগির ডিম ছাড়া এক বেলাও মানুষের চলে না, চলে কি চলে না। তো সবাই যদি আমরা গন্ধ গন্ধ কই, গন্ধ তাইলে পোলট্রি শিল্প থাকবো কেমনে? আচ্ছা, ওইটা তো অন্য ব্যাপার, যে আসলে গন্ধটা আমরা যাতে না ছড়ায় ওই জন্য আমরা কি পদক্ষেপটা নিতে পারি এটা যদি একটু বলে দিতেন। গন্ধ না ছড়াইতে বলতে শুনেন, এটা মূলত পায়খানাতে গন্ধ হইবই স্বাভাবিক। তবে আছে একটা এই যে আপনার এই গন্ধ কমানোর জন্য একটা ওষুধ আছে, ওটা অনেকে ব্যবহার করে, কিন্তু এটা আসলে ব্যয়বহুল, এটা অনেকে করে না বা সবসময় করা সম্ভব না। এটা ভাই অল্প গন্ধটা বাঁচার আর সুবিধা রয়েছে, ফ্লোরে পারলে যতটুকু সম্ভব যত দ্রুত সম্ভব অতিরিক্ত ময়লা হওয়ার আগে ক্লিয়ার, আর খাঁচাতেটা প্রতিদিন ক্লিয়ার। মানে প্রতিদিন ওই ময়লাটা পরিষ্কার করতে অনেকে হবে। জমায় রাখে 2 দিন পর পর করে, আমি এটা ভালো মনে করি না। দিন কাটে 2 দিন পরে পরে আমি এক খামারে গেছিলাম, তাই 1 সপ্তাহ পর পরও তারা পরিষ্কার করে, ওই রকমও শুনছি আর কি। এইখানে আরেকটা কথা হচ্ছে, দেখা যাচ্ছে একটা ময়লার উপরে আরেকটা ময়লা, প্রতিনিয়ত ময়লা, এটা ভালো না। খাঁচাতে পারলে প্রতিদিন ময়লা ক্লিয়ার, আর ফ্লোরে পারলে যত দ্রুত সম্ভব 1 সপ্তাহে বা 10 দিনের ভিতরে ক্লিয়ার। তো আমরা তো জানি কোয়েল পাখি নিয়ে নাকি অনেক প্রতারণা হয়, তো আসলে কিভাবে প্রতারণা হয় আর প্রতারণা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেটা যদি একটু বলতেন। কোয়াল পাখির প্রতারণা আমার জানা মতে, আমি যতটুকু জানি এবং শুনছি, 2টা বিষয় নিয়ে প্রতারণা বেশি করে। কারণ এই 2টা বিষয় নিয়ে করা যায়, অন্যগুলো দিয়ে করা যায় না। কীরকম? 1 নাম্বার হচ্ছে বয়স নিয়ে। কারণ কোয়াল পাখির বয়সটা সবাই নির্ণয় করতে পারে না, তার কারণ 1 দিন থেকে 30 দিন পর্যন্ত একটা কাস্টমার আমার ফার্মে ভিজিট করা সম্ভব না, এবং সবসময় তার থাকাও সম্ভব না। দেখা গেছে আমার আশেপাশে যদি কোনো কাস্টমার থাকে, সে হয়তো নজর রাখতে পারবো যে 1 দিনের বাচ্চাটা কবে আনলো, আমি সেই দিন ডেটটা লিখে রাখলাম। কিন্তু সবার তো দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে লোক আসে, তাহলে সে তো আর এত সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না। এই ক্ষেত্রে করণীয়টা কি, 20 দিনের পর থেকে মহিলা এবং পুরুষ পাখি চেনা যায়, কিন্তু পরিপূর্ণরূপে না। 25 দিন পার হলে 80 ভাগ চেনা যায়, আর 28 দিন পার হয়ে গেলে একেবারে 100%, 28 দিন ওভার হলে 100% পুরুষ এবং মহিলা চেনা যায়। তাইলে খামারিরা আগে যদি যাইয়া পাখিরে নেয়, তাহলে আগে খামারিরা প্রশ্ন করবো যে আমার পুরুষ এবং মহিলাটা চিনান, একটা আমার প্রশ্ন। তো খামারির যদি পুরুষ এবং মহিলা চিনায়, তাহলে অবশ্যই তার মিনিমাম 25 দিন, 100% 25 দিন 30 দিন বয়স লাগবে, 25 দিন বা 28 দিন বয়স লাগবে। তো দেখা গেছে যখনই নাকি পুরুষ এবং মহিলা 2 হাতে 2টা দেখাইতে পারবো যে না, এই যে 2 হাতে 2টা, এটা পুরুষ এটা মহিলা। অবশ্যই 20 দিন 22 দিন বয়সে কিন্তু পুরুষ এবং মহিলা চিনা যায়, কিন্তু পরিপূর্ণরূপে না। কারণ কি, 20 দিন 22 দিন বয়সের বাচ্চাটার যেই পশমটা থাকবে গলার নিচে, ওইটা স্পষ্ট থাকবো না। মানে প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্কের কিন্তু একটা ধরন আছে। যখন নাকি প্রাপ্তবয়স্ক 30 দিন বা 28 দিন বয়সটা, তখন মানে এই কালারটা একবারে মানে গাঢ়ভাবে চলে আসবো, হালকা না, মানে একবারে গাঢ়। কথা বলছেন? তো 30 দিন কিনা এটা মাপার কারণ হচ্ছে 2 হাতে 2টা পাখি নিবে, একটা পুরুষ এবং একটা মহিলা। যদি 30 দিন হয়, তাহলে পুরো রংটা গাঢ়ভাবে একদম ক্লিয়ারলিভাবে দেখা যাইব। আর যখনই দেখা যাইব, তাইলে এটা মিনিমাম 28 দিন 30 দিন ধরা যায়। কারণ 28 দিন আর 30 দিনে তেমন সমস্যা নেই, 28 দিনের পাখিও যদি দেয় তাও সমস্যা নেই, চলে। কিন্তু 25 দিন 30 দিন তফাৎ করলে কিন্তু অনেকটাই সমস্যা। কথা বলছেন? এই ক্ষেত্রে পুরুষ এবং মহিলাটা চিনার উপায় হচ্ছে 2 হাতে 2টা লইব, পুরুষ মহিলা দেখবো। আর বয়সটা 30 দিন কিনা মাপার কারণ রয়েছে, যদি সঠিক বয়স হয় তাহলে আপনার রংটা একদম প্রপারলি রংটা চলে আসবো, মানে প্রাপ্তবয়স্ক একটা পাখির যে রংটা চলে আসবো। তো এভাবে আমরা প্রতারণা থেকে বাঁচতে পারি। আর আসলে বাঁচতে পারে এটা বলেন যে প্রতারণাটা যে কিভাবে করা হয়, মানে আর কোনো উপায় আছে কিনা, মানে অন্যভাবে কোনো প্রতারণা করা হয় কিনা পাখির ক্ষেত্রে? আর কোনো উপায় হয়েছে, যারাই যে কোনো জায়গাতে পাখি সংগ্রহ করবো, প্রথমেই কত হয়েছে, যদি মহিলা নেয়, যাবে আমার মহিলা পাখি দিবেন, আমার 100% মহিলা লাগবে। অনেকে বলে 100% দিব, কিন্তু কয় ঠিক কিন্তু করে না। অনেকে কয় যে ভাই মনের বলে 100 পাখি গেছে গা।
যদি ব্যবসা যে তোমরা করবা, তোমরা দেখো মনের ভুল মানুষ মাত্র ভুল হয় সত্য মানলাম, কিন্তু এই কোয়াল পাখিটা যে পুরুষ এবং মহিলা নিয়ে আজকে বিগত অনেক বছর ধরে প্রতারণা করো, আমরা তো কেউ সজাগ না। আমরা খালি এক কথাই কই বা এটা মনের ভুলে চলে যায়। মনের ভুলে যাইতে পারে 5টা 10টা, 1000 মধ্যে 10টা 20টা যেতে পারে, 1000 মাঝে অনেকে 50টা 100 পিস পুরুষ পাখি দিয়ে দেয়। ওইটাই কি মনের ভুল? আচ্ছা মনের ভুল যে এতবার যে মানুষ সংকেত দিতেছে, এত কিছুর পরে আমরা সজাগ হইতেছি না, কারণ এগুলো তো আমরা যারা খামারিছি তাদের দোষ। কারণ সে যদি জানতো তাহলে তো সে অবশ্যই নিজে হাতে দেখে নিত। আর অনেকে করে কি খামারে ঢুকতে দেয় না বা খামারে নেয় না। কিন্তু না, আমি যেটা মনে করি যারা পাখি কিনবো সবার আগে হয়েছে আমি আগে পাখি দেখবো। পাখির দেখা গেছে স্বাস্থ্যটাও আমার দেখতে হইব, কিরকম স্বাস্থ্য, পাখিগুলা যে খামার থেকে নিবো পাখিগুলা সুস্থ আছে কিনা আমার এটা দেখতে হইব। অবশ্য প্রাণী জিনিসের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। তারপরও আমি যে পাখিটা নিবো, আমি আগে ফার্মে যাবো, আগে পাখিটা আমার প্রথম কথা হয়েছে প্রতারণার বাস্তব হইলে আমি সংক্ষেপে কই, একটা আমার কথা হচ্ছে আগে ফার্মটা ঘুরবো। ও ভিতরে অবশ্য অনেকে যাওয়া ঠিক না বা যাইতে হতো না, বাই সিকিউরিটি মেনটেন করতে গেলে ওই বাইরে থেকে নাড়াচাড়া করে দেখলো পাখিগুলো সুস্থ আছে কিনা। তো ওই খামারে বলবো ভাই আমার এই পাখিটার বয়স কদিন, উনি বললো যায় কদিন, পুরুষ মহিলারা আমার চিনান, উনি পুরুষ মহিলারা চিনলো, দাম দর করলো, নিজে থাইকা তারপরে পাখি নিল। এরকম যদি কোনো এরকম আমি সবার বলবো যে এরকমভাবে পাখি নিবেন যে 1 পিস পুরুষ গেলে এটা ফেরত। যদি আল্লাহ তাআলা রহমত করে আর যদি প্রকৃতপক্ষে মানুষ হন, তাহলে অবশ্যই আমার পাখির কাছে একটা পুরুষ পাখি যায় এটা আপনি ফেরত দিতে বাধ্য থাকবেন। এটা কিন্তু একটা ব্যবসায়ীর নিয়ম। অনেকে কইতে পারে যে আমি চাঁদপুর পাখি দিছি, এই 10টা পুরুষ বলে 10টা পুরুষের দাম মাত্র ধরেন কথার কথা 200 টাকা। তো 10টা পুরুষ উনি আমার কেন ফেরত পাঠাইবো, বাড়াই যাবো 2000 টাকা, তাই এটা কীভাবে সম্ভব? তাইলে ওইভাবে কাজ করতে হবে, যেহেতু তার বাড়ি চাঁদপুর, তার তো এখানে আসা যাওয়া সম্ভব না। তাইলে আমার ওই রকম মনোযোগ সহকারে দৃষ্টি স্থাপন করে কাজ করতে হবে যে সে 1% প্রতারিত না হয়। আমি সবারই বলবো টাকা দিয়ে জিনিস কিনবেন, প্রতারণার কোনো প্রশ্নই আসে না। আপনি আগে যাইবেন, ভালো কি মনে দেখবেন, পাখিটা সুস্থ আছে কিনা দেখবেন। তারপরে তাছাড়া আপনার দেখা গেছে একটা বাড়ির লোকগুলো কীরকম, বাড়িতে গেলেই কিন্তু বোঝা যায় পরিবেশটা কোন পরিবেশে বড় হয়েছে। ফার্মে গেলেই বোঝা যাবে যে আসলে কোন ধরনের ক্যাপাসিটির লোক। এই কারণে প্রতারণার হাসতে বাঁচতে হইলে ফার্মে যাইবেন, ঘুরবেন, দেখবেন। আমি সবারই বলি পাখি নেওয়াটা বড় কথা না, যেইখান থেকে নেন। আমার উদ্দেশ্য, আমার দুঃখ, অনেক সময় এই ধরনের কথাবার্তা কয়, খালি প্রতারণা। অনেকে ফোন দেখা নাকাটিও করে যে ভাই আমার মেরুদণ্ড ভেঙে দিছে। তো মেরুদণ্ড ভাঙার আর কোনো সুযোগ নাই। আমি যে কথাগুলো কইছি যদি মনোযোগ সহকারে শুনে, তাহলে আশা করি না যে কি এরকম মেরুদণ্ড ভাঙার মতো কোনো ক্ষতি করতে পারবো। সবারই বলবেন 100% মহিলা দিবেন, 1 পিস যদি পুরুষ যায় এটাও ফেরত। আর পুরুষ মহিলারা নিজে হাতে দেখবেন রোগ মুখ আছে কিনা এগুলো দেখে নেবেন। কারণ টাকা দিয়ে জিনিস নেবেন, 1 টাকাও টাকা, 500 টাকাও টাকা। আমরা 2 টাকা লাভের জন্য বিক্রি করবো, যারা নিব তারাও তো লাভের জন্য নিব। কোয়াল বাকি 100-র অধিক যারা নেয় তারে বাণিজ্যিকভাবে করে, ঠিক আছে। 100 পাখির দাম ধরেন 3500 টাকা নাই, লস হয়ে গেল। কিন্তু যারা 1000, 2000, 5000, 10,000 বড় ধরনের প্রজেক্ট করে, তারা যদি বড় ধরনের একটা ক্ষতি হয় তাহলে তো মনে করেন একবারই শেষ। তো আমরা দেখলাম আপনার এখানে অনেক সুন্দর লাইট মেট জ্বালা লাগছেন, শীতের দিন দিকে হয়তো বা এখনো লাইট জ্বালা লাগছেন। তো আলোর ব্যবস্থাপনাটা কিভাবে করতে হয়? আলোর ব্যবস্থাপনা ডিম পাড়া পাখিরে 16 ঘন্টা আলো দেওয়া লাগে। আর যারা ঘন্টা হিসাব করতে সমস্যা, আমি যেটা নিয়মিত করি আর কি, রাত 10টার পরে বাতি বন্ধ ডিম পাড়া পাখির ক্ষেত্রে। আর ডিম পাড়া পাখি ছাড়া যেগুলো আছে 24 ঘন্টায় আমরা খাবার খাওয়াই, 24 ঘন্টায় খাবার দিই। ডিম পাড়া ছাড়া যেগুলো 24 ঘন্টায় আলোর ব্যবস্থা থাকে। 24 ঘন্টা আলো ব্যবস্থা করার কারণ হচ্ছে সে 24 ঘন্টায় খাইব, 24 ঘন্টায় তার স্বাস্থ্য বাড়বো, বয়স হইব, প্রাপ্ত বয়স হইলে আমরা বিক্রি করে দেব। তার মানে ডিম পাড়া অবস্থায় এসে গিয়া কয় ঘন্টা? 6 ঘন্টা, 16 ঘন্টা। ডিম পাড়া অবস্থায় 16 ঘন্টা আলো দেন, আর যে সময় ডিম পাড়ার আগ পর্যন্ত 24 ঘন্টায় আলো দিয়ে থাকেন। ডিম পাড়ার আগ পর্যন্ত 24 ঘন্টা আলো দেয়, কারণ হচ্ছে 24 ঘন্টা আলো দিলে সে 24 ঘন্টায় খাবার দাবার খাইলো, খেলাধুলা করলো, বড় হইলো। একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত কোয়েল পাখির ওষুধ ব্যবস্থাপনা মানে কি কি ওষুধ খাওয়াতে হবে আর কি কি ভ্যাকসিনটা করতে হয় যদি একটু বলে দিতেন। ওষুধের ব্যাপারটা বলতে আমি তো সবসময় কি অসুখ না হইলে ওষুধের দরকার নেই, তবে ভিটামিনের ঘাটতি পূরণের জন্য দেখা গেছে কিছু কিছু ওষুধ অনেক সময় ব্যবহার করা লাগে। তো দেখা গেছে ডিম পাড়া পাখিরে বয়লার স্টারের খাবারটা খাওয়াইলে কোনো ওষুধ লাগে না, তবে সেলটা খাওয়ানোর পরামর্শ দিই। কারণ কি অনেকে ফোন দিয়ে বলে যে ডিমাইটকে মারা যায় রক্ত সহকারে, সেলটা খাওয়াইলে জ্বরে ওটা পিচ্ছিল থাকে। আর জ্বরে ওটা জল পিচ্ছিল থাকে, ডিমটা অটোমেটিকলি চলে আসে, তখন পাখি মারা কোনো সম্ভাবনা থাকে না। আর সেলটা হচ্ছে আপনার একটা উৎপাদনশীল একটা ওষুধ আর কি, ডিমের উৎপাদনটাও ভিতরে বাড়ায় আর কি। এই কারণে বয়লার স্টারের খাবার আর সেল, এটা হচ্ছে ডিম পাড়া পাখির জন্য। আর ডিম পাড়ার আগ পর্যন্ত জিঙ্ক বা মাল্টিভিটামিন ওইটা ব্যবহার করলে চলে, যেমন একটু ভিটামিনের ঘাটতি থাকলে ওইটা পূরণ হয়ে গেল।
রিহাদ ভাই, ডিম পাড়ার সময় মানে তো পাখি তো কোয়েল পাখি অনেকে খাঁচায় পালন করে, তো খাঁচায় লালন পালন করতে গেলে কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে, কোন দিকটা বেশি বিবেচনা করতে হবে যদি একটু বলতেন। খাঁচা কোয়াল পাখি পারলে অল্প ছোটোখাটো একটা দুইটা বিষয় একটু খেয়াল রাখবেন। সেটা হইলো দেখা গেছে খাঁচার অনেক চিপা চাপা আছে, পা পইরা থাকে। পা পইরা থাকলে ওটা খাঁচার নিচ দিয়ে তাকালে বোঝা যাবো কোন পাখিটার পা আটকে রয়েছে। দেখা গেছে এমনও সময় যায় 3 দিন 4 দিন পর দেখা যায় পাখি শুকাইয়া মানে একদম মানে এ, লোহার মতন হয়ে গেছে। কারণ কি, ওই যে খাঁচার চিপাতে পাটা আটকাইছে, সে বাড়িতেও পারে না, খাবারও খাইতে পারে না, পানিও খাইতে পারে না, সে অকাল মৃত্যু মানে অল্পতে এটা মানে মারা গেল। এই কারণে প্রতিদিন একবার দুইবার তিনবার যে যখন খামারে যায়, খাঁচার কিছু কিছু বিষয় আছে, উঁচা নেচা কিছু কিছু চিপা চাপা আছে, ওগুলো একটু খেয়াল করবো। কোনো পাখি পড়ে আছে কিনা, কোনো পাখির পা আটকাইছে কিনা, বা পাখিগুলো খাবার খাইতে পারতেছে কিনা। আবার এখানে অনেক সময় দেখা গেছে খাঁচার খাদ্যের ট্রে, খাদ্যের যে পাত্রটা অনেক সময় আঁকা বাঁকা হয়ে থাকে, দেখা যাচ্ছে খাদ্য আছে ঠিকই, সে খাইতে পারতেছে না। আবার অনেক সময় পানির পাত্র, কিছু কিছু সময় দেখা যাচ্ছে পানির পাত্র ঠিক থাকে না, মানে একটু নইরা চড়া যায়। তো এই কারণে পানি পাত্রগুলো ঠিক আছে কিনা, খাবার পাত্র ঠিক আছে কিনা, কোনো পাখির পাটা পড়ছে কিনা, কোনো পাখির কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় দেখা যায় কোনো কোনো পাখি একটা পাখির ক্ষত বিক্ষত করে নেয় ঠোকরায়া, ওইগুলো খেয়াল রাখতে হইব। ওইগুলো খেয়াল রাখলে মোটামুটি এই সমস্যা হওয়ার কথা না। এগুলো হচ্ছে আপনার মৌলিক বিষয়গুলো খুবই নজরদারিতে। সবাই খালি কয় লাভবান না লাভবান না, কিন্তু আসলে তারা অনেক, সবচেয়ে বড় কথা যারা নতুন তারা অনেক কিছু জানে না। আর আমরা যারা খামারে আছি তাদের মনে করেন যে অনেক সমস্যা হয়ে যাবে, আমরা এই ধরনের কথা প্রকাশও করি না। যারা আছে প্রকাশ, কিন্তু আমার মূলত আমি একবারে আমার কথা হচ্ছে পাখি আমার কাছে নেই এমন কোনো কথা না। একবারে তৃণমূল পর্যায়ে কি কি সমস্যা, কি কি প্রতারণা, কি কি বিষয় মান্য চললে মোটামুটি একটা খামারি লাভ অনৈতিক পারবো। এই কারণে মূলত এই ধরনের কথাগুলো বলা আর কি। তো কোয়েল পাখি তো আমরা হ্যাঁ জানি যে বছরে 250 থেকে 300 ডিম দিয়ে থাকে। তো এই কোয়েল পাখিগুলো একটা না মানে কত বছর পর্যন্ত ডিম দেয়, এরপরে আমরা এই পাখিগুলোকে কি করব যদি একটু বলতেন। কোয়াল পাখি তো ডিম দেয় মোটামুটি 2 বছর 3 বছর ডিম দেয়, কিন্তু লাভজনকভাবে 12 থেকে 13 মাস পারলেই যথেষ্ট। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কোয়াল পাখির ছাটাইয়ের একটা ব্যাপার আছে। ছাটাইটি এটা আজ পর্যন্ত আমি কেউ বলতে দেখি নাই, তবে আমি এটা বলি। ব্যাপারটা হচ্ছে দেখা গেছে একটা লোক 1000 পাখি নিল, 2 মাস বা 3 মাস ডিম পাড়ার বয়স, পাখির পুরো বয়স না, মানে ডিম পাড়ার 3 মাস ধরে ডিম পাড়তেছে। 3 মাস পরে দেখা যাবো 1000 পাখিতে মিনিমাম 50 থেকে 60টা পাখি মানে রিজেক্ট হিসেবে বাহির করা যাবে। কীরকম, ওই পাখির গঠন অনুযায়ী, মানে সুস্থ সবল পাখির গঠন অনুযায়ী ওই পাখিটা আকৃতিটা কিছু ছোট থাকে, একেবারেই ছোট, কিন্তু সে প্রতিদিন খাইতেছে ঠিক ডিম পারতেছে না। আমি মনে করি দেখা গেছে 1 মাস বুঝি না 2 মাস বুঝি না, প্রতি 1 মাস পর পর বা 15 দিন পর পর বা 2 মাস পর পর তাদের একটু খেয়াল রাখা উচিত। ফ্লোরে এবং খাঁচায় যে ওই পালুক, কিছু কিছু পাখি আছে যেগুলো রিজেক্ট, মানে তার শারীরিক যোগ্যতা শেষ, সে আর ডিম পারবে না। দেখা গেছে 1000 পাখিতে যদি 100 পাখি থাকে, সে কিন্তু 100 টাকা খাইতেছে বা 80 টাকা খাইতেছে, কিন্তু সে ডিম পারতেছে না। তাহলে 100 পাখি যদি সে বার করে নেয়, তাহলে দৈনিক 100 টাকা বাঁচলে মাসে 3000 টাকা সেভ হয়ে গেল। ওই পাখিটা সে বিক্রি করে দিল বা খাই নিল, কিন্তু পাখিরা যদি রাখে খাঁচা তো আছে, তো আর তো কোনো লাভ নাই। ওই পাখিগুলোকে আমরা ছাঁটাই করে দিব বা এই দেখা গেছে 1 মাস 2 মাস 3 মাস পর পর ওই পাখিগুলো দেখে কিছু কিছু পাখিগুলো ছাঁটাই করলে ওটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, ওটা কিন্তু একটা জ্ঞানের কাজ, একটা সাধারণ জ্ঞানের কাজ। ওই পাখিগুলো আউট করে দিল, পাখিগুলো সাইড করে দিল, প্রয়োজন বোধে আরও 100 বা 200 পাখি উনি ঢুকাই দিল। কিন্তু ওভার অংশে অনেকে আবার বলে যে বিভিন্ন বয়সের পাখি বিভিন্ন শেডের পাখি একসাথে জড়ো করা ঠিক না, মানে রোগের বা ভাইরাসের আক্রমণ করার সম্ভাবনা থাকে, এই ওনাকে বলে আর কি, তবে করতে পারে। ভাই আমরা কোয়েল পাখি তো সাধারণত রাত্রের বেলা বা বিকেলের দিকে ডিম পাড়ে, তো আমরা ডিমটা কোন সময় উঠাবো আর কিভাবে উঠাবো যদি একটু বলতেন। ডিম উঠানোর ব্যাপারটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যেটা মূলত করি প্রতিদিন সকালে ডিমটা উঠাই। আর ফ্লোরে পারলে অনেকে করে কি 1 ঘন্টা পর পর ডিম উঠাইলা, কারণ কি ফ্লোরে পারলে তো ডিম ভাঙার সম্ভাবনা বেশি থাকে। 1 ঘন্টা পর পর যদি পাখির আপনি ডিস্টার্ব করেন কথার কথা, তো হ্যাঁ ডিম পারতো না। কীরকম, ডিম পাড়ার সময় হ্যাঁ একটা নীরব একটা মানে একদম নীরব একটা পরিবেশ চায়। তো এক আছে আপনি 1 ঘন্টা পর পর আপনি গেলেন, তাইলে হ্যাঁ ডিম পারবো কেমনে, তাহলে হ্যাঁ ডিস্টার্ব হইতেছে। ডিম পাড়া পাখিরে কোনো ডিস্টার্ব করা যাবে না। তবে ডিস্টার্ব বলতে দেখা গেছে আপনার তো অনেকে ডিস্টার্ব বলতে তাদেরকে খাবারও দিব না, ডিম উঠাবো না। খাবার দিমু, আধা ঘন্টার সময় লাগবে, আধা ঘন্টার সময় ক্লিয়ার, খাবার দেওয়ার শেষ, সাথে সাথে বাইরে যাবো। তারপরে ডিম উঠামু একবারে, ডিম উঠাই তো অনেকে করে 3 জন 4 জন মিলে একসাথে ডিম উঠায়, এটা বড় ফার্মের ক্ষেত্রে করে। কিন্তু দেখা যাচ্ছে 3 জন 4 জন যদি একসাথে একটা খামারে ঢুকে, পাখিগুলো কোন দিক থেকে মাথা নষ্ট জড়ো হয়ে যায়। তো দেখা গেছে ডিম পাড়া পাখি একটা গর্ভবতী মহিলার সাথে তুলনা করা যায়, যত তারে রেস্ট দিব তত তার ভালো হইব। আর গর্ভবতী মহিলার মতন দেখা যদি গেলে দৌড়াদৌড়ি করে তখন ভালো হইব না। এখানে ডিমটা উড়ার মনে করি আমি সকালে। আর যারা ফ্লোরা পালে তারা হয়তো একটু খেয়াল করতে হইব যে তাদের কোনোভাবে তাদের ডিস্টার্ব না হয়, এবং এত হইচই করাও যাবে না, এত নাড়াচাড়াও করা, খুব সংক্ষেপে শর্ট টাইমে কাজ করে শেষ করতে হবে। হ্যাঁ মোটামুটি রিহাদ ভাই, আমরা তো আপনার সাথে অনেকক্ষণে আলোচনা করলাম, অনেক বিষয়ে জানলাম।
তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু কথা থাকে বা কিছু বলার ইচ্ছা থাকে যদি একটু বলতেন। দর্শকের উদ্দেশ্যে বলার কথা তেমনটা নাই, তবে আমি বলি যেটা মূলত এই দুনিয়াতে যারাই আছে আর কি, মানুষ আমরা যারা সবাই রিজিকের সন্ধানে দৌড়াই। আমি আমার রিজিকের জন্য দৌড়াই, আরেকজনের রিজিকের জন্য। যার যার কর্মক্ষেত্রে সকাল হলে সে তার তার মতন দৌড়া পড়ে। একটা ব্যবসা দেখা গেছে যে কোনো খামারি আমার থেকে ফাঁকি নেই, 100-র অধিক পাখিরা যারা নেই তারাই কিন্তু বাণিজ্যিক ব্যবহার করার জন্য নেই। তো আমি সবারই বলবো, দেখা গেছে যে জিনিস কিনতে জিততে পারতো না এই জিনিস কিন্তু বিক্রি করেও জিততে পারতো না। এটা কিন্তু মুরব্বীদেরই কথা। আমি সবারই বলবো, প্রতারণার কোনো ফাঁদে পা দিবেন না। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা আমার খামারে আসবেন, আইসে আগে ভালো কি মন্দ দেখবেন, সুস্থতা দেখবেন। দেখা গেছে আমি যেগুলো কথা বলছি আমার কথাগুলো দিয়ে আমার পরীক্ষা করেন যে আমি আসলে কতটুকু মানে সঠিক পথে আছি। ঠিক আছে, কারণ আমি যে মুখ দিয়ে কইছি অনেক হইতে পারে যে না মুখ দিয়ে এরকম অনেকে বলে, তাহলে আমার মুখের কথার সাথে কাজের কথার মিলটা আপনারা নিজে প্রমাণ করবেন। আমরা নিজে আইসে এটা একমাত্র আমার এখানে আসলে প্রমাণ করতে পারবেন এখানে সুস্থ সবল আছে কিনা দেখবেন। আর কথা যা বলবেন পরিষ্কার, মহিলা পাখি নিলে 100% মহিলা পাখিটা নেওয়া এবং দেওয়ার যাতে ব্যবস্থা করে ওইটাও বলে রাখবেন। আর যেইভাবে নিয়মকানুনগুলো বলছি এইগুলো অনেকে বলে না, যদি আপনার ভালোর জন্যই বলছি, এগুলো মনে করো মানে দেখা গেছে খেয়াল করে চলে। আশা করি আপনি যদি পুরুষ মহিলা এবং বয়স এই তিনটা থেকে যদি মানে জিতাইতে পারেন আর এই যে নিয়মগুলো দিয়েছি যেগুলো মানে নিতে পারেন, তাহলে আশা করি আল্লাহ যদি রহমত করে তাহলে 100% সে সফল। আর যেহেতু প্রাণী জিনিস 1 সেকেন্ডের গ্যারান্টি নেই, আমরা কালকে মরে যাবো এটা সবাই জানি, কিন্তু এগুলো মাথায় রেখে সামনে আগায় যেতে আর কি, এই আর কিছু না। ঠিক আছে রিফাত ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, আপনি অনেক মূল্যবান তথ্য বা পরামর্শ দিলেন, সে আপনি আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সব ব্যবসার সফলতা কামনা করি। সেই মানে কামনা করে আজকের মতো আপনার কাছ থেকে এখানে বিদায় নিলাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।